শুভ সকাল বন্ধুরা। আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে আমার এই ব্লগটা শুরু করছি। ওই যে এখন বাজে 11টার মতো, সকালবেলার প্রায় সব কাজই হয়ে গেছে। রান্নাটা কিন্তু আজকে ভীষণ তাড়াতাড়ি হয়েছে, তাই ওই যে হাতে অনেকটা সময় ছিল। তো সেই কারণে আজকে ভাবলাম ছেলের ইচ্ছেটা পূরণ করে ফেলি। আগের ছোটো ফ্রিজটা থাকতে থাকতেই ও অনেক দিন ধরে বলছিল মা আইসক্রিম বানিয়ে দাও, কিন্তু ওই যে ওই ফ্রিজটায় একদমই জায়গা থাকতো না মাছ ভরে রাখার পরে। তো এই যে নতুন ফ্রিজটা এনেছে, দেখলাম নতুন ফ্রিজটার উদ্বোধনও করে ফেলি, একটু আইসক্রিম বানিয়ে। উদ্বোধন তো হয়েই গেছে। ওই যে ছেলে বলছে মা চলো নতুন ফ্রিজটা এসছে একটু আইসক্রিম বানাই। তো ওর ইচ্ছা অরেঞ্জ আইসক্রিম খাবে। আমি আর অরেঞ্জ আইসক্রিম কোত্থেকে বানিয়ে দেবো। তো ওই যে গ্লুকন্ডি ছিল, সেটা ভালো করে একটু গুলিয়ে ওইটা মিশিয়ে দিলাম আর ছেলেকেও ডাকলাম, বললাম তুই যখন এত তোর উৎসাহ তাহলে তুই বানিয়েই নে। তোকে একটু আমি হেল্প করলাম আর ওই বানালো। তো বানানোর তো কিছু নেই, গুলিয়ে ঢেলে ওই যে আইসক্রিম কন্টেনারের মধ্যে ঢেলে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও। আর এই যে দুটো প্যাকেট আইসক্রিম বানাবো বলে অনেক দিন, প্রায় 6 মাস তো হয়েই গেছে, এনে রেখেছিলাম। তো দেখলাম বাড়ি যাওয়ার আগে দুটো শেষ করে ফেলি, নাহলে নষ্ট হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে ডেট। তো দেখলাম একটু দলা দলাও পেকে গেছে ভেতরে, মানে ভালো গুলতে চাইছিল না। ওই জন্য দেখলাম আইসক্রিমটাও অত ভালো হয়নি। আর এই যে দুধটা জ্বালিয়ে নিয়েছিলাম অনেকটা গাঢ় করে, আর এর মধ্যে মিল্ক পাউডার আর ইচ্ছা করেই দেইনি। দেখলাম যে ওই মিক্সচারটা অতটা ভালো নেই, আইসক্রিমটা কেমন হবে জানি না। তো ওই দুধের মধ্যেই ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। আর যে অরেঞ্জ কালারের যেটা দেখতে পেলে যে পাউডারটা দিলাম, ওটা কিন্তু আইসক্রিম বানানোর পাউডার না, যে এরকম ডেজার্ট বানাতেই মিষ্টি ওটা ঠিক করতে, মানে একটু ঘন করতে ওইটা লাগে। তো ওর মধ্যে অল্প একটু দিয়েছি, বেশি দেইনি। তারপরে এই যে ভালো করে ফেটিয়ে আবার ডিপ ফ্রিজে রাখবো। আর আইসক্রিম বানাতে গেলে কিন্তু বেশ খানিকটা সময় লাগে ভালো আইসক্রিম বানাতে গেলে। তো এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে ওই 3 ঘন্টা মতো রেখে দিয়ে আবার বার করে আবার বিট করলাম। তো বিট করার পরে অতটা ফেনা হয়নি। ওই যে দেখলাম যে জিনিসটা খুব একটা ভালো ছিল না, এটা কিন্তু পুরো ফেনা ফেনা একটা ক্রিমি ক্রিমি উঠে যায়, সেটা হলোই না। তো আইসক্রিমটা ওই জন্য খুব একটা ভালো হয়নি, একটু শক্ত শক্ত হয়ে গেছিলো খেতে। তবে ওই ছেলে মেয়ে খেতে ভালোই বাসে। আর এটা ছিল পেস্তা টেস্ট, আর ভেতরে বেশ একটু পেস্তা মুখে মুখে বাজছিল। খেতে খারাপ হয়, মানে মোটামুটি হয়েছিল, তবে একটু নরম নরম হলে বেশি ভালো হতো। ভীষণ শক্ত হয়ে গেছিলো, ওই তোলা যাচ্ছিল না। তো ওই যে রাতের দিকে বার করে নিয়েছি, আর জমেও গেছিলো বেশ ভালো আইসক্রিমটা, মানে একেবারে উঠছিল না, এতটা শক্ত হয়ে গেছিলো। তো সবাইকে সার্ভ করে দিলাম। আর দেওয়ার পরে খাওয়ার পরে সবাই বলেছে না খুব একটা খারাপ হয়নি, একটু বেশি শক্ত হয়ে গেছে। আর ওই যে পেস্তা পেস্তা ছিল ওটারও মুখে বেঁধেছে, ওটা খেতেও বেশ ভালো লেগেছে। আর দেখো কালারটা কিন্তু সুন্দর একটা সবুজ কালার এসছে। আর এই যে আমার রাত্রেবেলা লোকজন আসবে, সেই জন্য সন্ধ্যার দিকে একটু ঘরদোর গুছিয়ে নিচ্ছি। ওই ছড়িয়ে ছিটিয়ে আছে ছেলেমেয়ের খেলনা এদিক সেদিক। আর ঘরের মধ্যে দেখবে একটু সবুজ থাকলে বা গাছের ছোঁয়া থাকলে দেখবে ঘরের লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। আর আমার এই গাছ দিয়ে ঘর সাজাতে কিন্তু ভীষণ ভাল লাগে। আর আমার এই যে এই জায়গাটা আমি কিন্তু মায়ের সাথেই ডেকোরেশনটা চেঞ্জ করি, তাহলে দেখবে ঘরের লুকটা অনেকটাই চেঞ্জ হয়। অনেক ভারী ভারী আসবাবপত্র আছে, সেগুলো তো আর ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করতে পারি না, আর ঘরটা অতটা বড় না। তো কি করি, জিনিসপত্র একটু এদিক ওদিক করে রাখলে বেশ জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগে। তো আমার এই গাছগুলো এই সবুজ কার্পেটটার উপর রেখেছি। তো ওটা আমি বাজারে গিয়ে কিনেছিলাম আমার পাপোশ বানানোর জন্য। তো আমার এত ভালো লেগেছিলো, তো ওটা আমি আর পাপোশ বানাইনি, ওটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাখি, তার উপর গাছ রাখি। তো নিজেও রেডি হয়ে গেছে, যেহেতু লোকজন আসবে। আর এই মেয়েকেও একটু রেডি করব। আর যে জামা কাপড়গুলো সকালবেলা মেলেছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে, যে সন্ধ্যার দিকে এগুলো আমি ভাঁজ করে রেখেছি, আর ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখছি। ওই ছেলে মেয়েরটা এক জায়গায় রাখি, ছেলেরটা এক জায়গায় রাখি, মেয়েরটা এক জায়গায় রাখি, আর আমাদেরটা আলাদা আলাদা জায়গায় রাখি। এই সব আলাদা আলাদা জায়গায় রাখলে কি হয়, খুঁজে পেতে বেশ সুবিধা হয়, সেই জন্য সবারটাই আমি আলাদা জায়গায় রাখি। আর এই যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, তো মেয়েকেও আমি এখন ডাকবো। আর ওই যে মেয়েকে রেডি করার পর তারপরে রান্নাঘরে ওই গোছাতে যাব। খুব একটা তাড়া নেই, তার কারণ ওই যে ওর বাবাই রান্নাটা করবে, বাটার পনির করবে, আর সঙ্গে হবে
তন্দুরি, তো তন্দুরি না হয়ে বাটার নানও হতে পারে, ঠিক নেই। তো ময়দাটা মাখা হয়ে গেছে আগেই, ওই দুপুরের দিকে ময়দাটা মাখা হয়ে গেছে, নাহলে ভালো করে ফার্মেন্টেশনটা হবে না। ওই জন্য তাড়া খুব একটা নেই, জাস্ট পনিরটা হবে। তো সব কিছু আমি গুছিয়ে দেব। আর তারপরে এই যে ছেলেকে আবার পড়াতে বসাবো, আর এইদিকে মেয়েকে আমার সন্ধ্যার দিকে খাওয়ানো হয়ে গেছে, আর ছেলে এখন সোফায় বসে বসে খাচ্ছে। আর এই যে মেয়ের চুলগুলো এত বড় হয়েছে, কাটতে তো দেবেই না, আর ক্লিপ দিলেও খুলে ফেলে, আবার এই যে গার্ডার দিলেও হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা থাকবে, তারপরে টেনে নিজেই খুলে ফেলবে। আর এই যে গরমের সময় চোখে মুখে চুল এসে থাকে, নাক পর্যন্ত চুল এসে থাকে, ও ওটাই ওইভাবে রাখবে। তো এদিকে আমার মেয়েকে রেডি করা হয়ে গেছে, একটা মুখে বেলুন দিয়ে ফুলানোর চেষ্টা করছে। আর রান্নাঘরে যাওয়ার আগে একটু দেখিয়ে দিই আমি ঘরটা কেমন করে গুছিয়েছি। আরও 2-3টে গাছ আমি ঘরের মধ্যে নিয়ে এসেছি। আর এই দেখো পুরো ঘরটাকে এই যে গুছিয়েছি, তার মধ্যে আবার মেয়ের দেখো কিছুটা নোংরা করাও হয়ে গেছে। তো বাচ্চা কাচ্চা থাকলে তো এটা হবেই। আর এই যে ছেলে খাচ্ছিল, আর দেখো পুরো ঘরটাকে আমি এই যে কিছু কিছু গাছ দিয়েছি, আর বেড কাভারটাকেও চেঞ্জ করে নিয়েছি টিভির ঘরে। আর দেখবে একটা ঘরের বেড কভারটা ঠিকঠাক করে পাতলে, টান টান থাকলে দেখবে পুরো ঘরটাই বেশ সুন্দর করে সাজানো থাকে, দেখতেও বেশ ভাল লাগে। তো সন্ধ্যার সময় আমি এই ঘরে বেড কাভারটা চেঞ্জ করেছিলাম। আর দেখো এই যে রান্নাঘরেও চলে এসেছে ওর বাবা। তো আমি বলছিলাম পনিরটা কেটে দিই, ও বললো তুমি চলে যাও, তোমার বাদবাকি কাজ করো, আমি সব কিছু গুছিয়ে নিতে পারবো। তো পনিরগুলো টুকরো করে কেটে এই যে তেলের মধ্যে ভাজতে দিল। আর তেলটা একটু বেশি না করে দিলে না, দেখবে পনিরটা নিচের দিকে লেগে যায়, আর লেগে গেলে কিন্তু ভেঙে যায়। তো পনিরটা একটু সাবধানেই ভাজতে হয়। তো একটু হালকা লাল করে ভেজে ওই যে পনিরটা জলের মধ্যে দেবে। তো জলের মধ্যে হালকা একটু লবণ আর হালকা একটু চিনি দিয়েছে। লবণ দিলে কি হয়, ওর মধ্যে লবণটাও ঢোকে, আর পনিরটা নরম থাকে। আর চিনিটা দিলে বেশ ফ্রেশ থাকে পনিরটা। তো ওই জন্য হালকা একটু চিনি আর লবণ দিয়ে ওই তার মধ্যেই পনিরটা ভিজিয়ে রাখলো। আর এইদিকে যে বাটার পনির করার জন্য সে যে মশলাটা সেটা করে নিচ্ছে। তো প্রথমে টমেটো বেশ 3টে টমেটো গ্রেট করে নিয়েছে। তারপরে এই যে একটুখানি পোস্ত, একটু কাজু, একটু বাদাম আর একটু আমন্ড সব মিশিয়ে দিয়ে সেইটা আবার পেস্ট করে নিল। আর সঙ্গে একটু দই দেওয়ার জন্য অল্প একটু 2 চামচ মতো দই ফেটিয়ে নিয়েছে। আর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই, মানে পনির ভেজে সেই তেলের মধ্যেই ওই যে গরম মশলা ফোড়ন দিয়ে সব মশলাগুলো এক একে দিয়ে দিল। জিরে বাটা, আদা বাটা, আর একটু ধনে গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, সব কিছু দিয়ে ভালো করে কষাচ্ছে। তার মধ্যে যে টমেটো পিউরিটা করেছিল ওটাও দিয়ে দিয়েছে, আর যে মশলাটা করেছিল ওটাও দিয়ে দিয়েছে, আর সঙ্গে যে দইটা ফেটিয়ে দিয়েছিল। তো সব কিছু ভালো করে কষানোর পরেই কিন্তু লাস্টের দিকে পনিরটা দিতে হয়। এটা কষাতে হয় বেশ ধিমে আছে, মানে মিডিয়াম আছে কষিয়ে তারপরে পনিরটা দিতে হয়। তার মধ্যে দিয়ে দিল কসুরি মেথি, আর সঙ্গে একটু চিনি স্বাদ মতো। দেখবে যে কোনো মানে পনিরের আইটেম করতে গেলে একটু মিষ্টি মিষ্টি খেতেই ভাল লাগে, আর লবণ লঙ্কা তো স্বাদ মতো দিতেই হবে। আর দেখো এই যে কষানো হয়ে গেছে, আর এই যে পনিরগুলো দিয়ে আর 5 মিনিট মতো নাড়াচাড়া করে ওপর থেকে বাটার ছড়িয়ে দিলে ব্যাস রেডি পনির, বাটার পনির। তো আমাদের প্রায় রান্নাটা হয়ে গেছে, আর আমার কিন্তু লোকজনও চলে এসছে। ওই 7:30 মতো বাজে, সকাল সকালই সব হয়ে গেল। আর দুপুরের দিকে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, সেটা তো আর দেখানো হয়নি। তো ময়দার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা চিনি, বেশ খানিকটা দই, আর একটু ইস্ট, লবণ, আর পরিমাণ মতো জল। তো ভালো করে মেখে আর তারপরে একটু তেল মাখিয়ে যে ঢাকা দিয়ে রাখতে হবে। আর আমার ছেলে ওর বাবাকে বেশ উৎসাহ নিয়ে হেল্প করছে। ওর বাবাও যেমন নতুন নতুন খাবার বানাতে পছন্দ করে, আর ছেলেরও দেখছি বেশ ইন্টারেস্ট আছে এইসব ব্যাপারে। তো দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, আর ঢেকে রেখেছিলাম। আর রাতের দিকে এই যে ওরা যখন খেতে চাইলো তো বানিয়ে দেওয়া হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পরের ব্লগে আবার দেখা হবে।